মদের বোতলটা এভাবে এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল আমার। যখন থানায় গেছিলাম আমার পুরো ঠোঁট ফোলা এখান থেকে। বোট ক্লাবে ধর্ষণ হত্যা চেষ্টার বিচার চাইতে বনানী থানায় যান পরিমণি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট। আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না। এখন যেহেতু সবাই আমার পাশে আছে, আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। নাসির সহ 5 আসামিকে আজই তোলা হবে আদালতে। মাদক ও মামলা দায়ের, সহকর্মীর পাশে থাকার আশ্বাস চলচ্চিত্র শিল্পী সমিতির। মানে পৃথিবীর কোনো নারী যাতে কোথাও যাতে এরকম অ্যাবিউজ না হোক বা যাতে স্টিচিং না হোক বা সে সাফার না হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আঞ্চলিক লকডাউনেও কমছে না সংক্রমণ। রাজশাহী ও খুলনা অঞ্চলে 22 জনের মৃত্যু। পরিস্থিতি বুঝেই এসএসসি এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা খাল দখলমুক্ত করতে ফের অভিযান। গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। এজেন্সিগুলো অনিয়ম করলে 50 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে হজ ব্যবস্থাপনা বিল সংসদে পাস। বাতিল হতে পারে নিবন্ধনও। শুরুতে চাকরি, পরে ডিলারশিপের প্রলোভন। নতুন নতুন কোম্পানি খুলে পাতা হতো ফাঁদ। রাজধানীতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 5 সদস্য গ্রেফতার। এবং বিশ্বকাপ বাছাইয়ের কঠিন ম্যাচে আজ ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভালো খেলে পয়েন্ট নিয়েই ফিরতে চায় জেমির দল। সিসিটিভির ফুটেজে প্রমাণ মিলল চিত্রনায়িকা পরিমণির বনানী থানায় গিয়ে সাহায্য চাওয়া ও তা না পাওয়ার। ঢাকা বোট ক্লাবে নির্যাতনের শিকার হয়ে বিচার চাইতে থানায় যাওয়া পরিমণির সেই ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। ফুটেজে দেখা গেছে ডিউটি অফিসারের সঙ্গে সঙ্গী জিমিকে নিয়ে কথা বলছেন পরিমণি। তবে কোনো অভিযোগ না নিয়েই ফেরত পাঠানো হয় তাকে। এদিকে আর যেন কোনো পরিমণির সাথে এমন ঘটনা না ঘটে সেই আশা চলচ্চিত্র শিল্পী সমিতির। 9 জুন ভোর 6:55 বনানী থানার ডিউটি অফিসারের রুমে প্রবেশ করতে দেখা যায় অভিনেত্রী পরিমণিকে। পাশে থাকা দুজন ব্যক্তি পরিমণিকে পরিচয় করিয়ে দেন থানার পুলিশ কর্মকর্তার সঙ্গে। পরির সঙ্গে কালো টি শার্ট পরা তার ব্যক্তিগত মেকআপ ম্যান জিমি। মিনিট খানেক পর চেয়ারে বসে পুলিশ সদস্যের কাছে অভিযোগ জানাতে দেখা যায় পরিমণিকে। অল্প কিছু সময় পরেই দায়িত্বরত কর্মকর্তা হাত দিয়ে ইশারা দিয়ে থামিয়ে দেন পরিমণিকে। পাশের একটি রুমে নিয়ে যাওয়া হয় তাকে। সিসিটিভি ফুটেজের পরের দৃশ্যের সময়টা সকাল 7:52 সেখানে দেখা যায় থানা থেকে বেরিয়ে যাচ্ছেন অভিনেত্রী পরিমণি। পুলিশ সদস্যরা কোনো লিখিত অভিযোগ নেননি পরিমণির কাছ থেকে। পরে সংবাদ সম্মেলনে মামলা না নেয়ার অভিযোগ জানান জনপ্রিয় এই অভিনয়শিল্পী। আমার কেসই নেওয়া হয় না, আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয় না, আমি কোথায় যাব? এদিকে উত্তরায় গোয়েন্দা পুলিশের অভিযানে প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 5 আসামির গ্রেফতারের পর স্বস্তি জানিয়েছেন অভিনেত্রী পরিমণি। সংবাদ সম্মেলনে তিনি জানান আইনের ওপর ভরসা রয়েছে তার। যারা আসলে দায়িত্ব নিয়েছেন এখন আর মানে ভরসা হারানোর কিছু আমার নাই। আমি আসলে সত্যি সাহস পাচ্ছি এবার। আমার আইনের উপর আস্থা আছে যে আসলে আমার তো মামলাই নেওয়া হচ্ছিল না। এখন যেহেতু সবাই আমার পাশে আছে, আমার তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীকে দেশের সকল নাগরিকের অভিভাবক হিসেবে আখ্যা দিয়ে পরিমণি লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। এদিকে মঙ্গলবার চলচ্চিত্র অভিনেত্রী পরিমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অভিনেতা মিশা সওদাগর। আমরা এটা সুবিচার চাই এবং আমরা পরিমণির সাথে আছি, থাকবো এবং অবশ্যই প্রত্যেকটা শিল্পীর সাথে শিল্পী সমিতি আছে। শিল্পী সমিতি পরিমণির পাশে থাকবেন বলেও জানান তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে ৫ জন সহ রাখা হয়েছে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। সেখানে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুলবুল, তাজনীন, গতকাল পরিমণির করা যে মামলাটি, সেই মামলায় ৫ জনকে গতকাল গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। এবং এই মামলায় তাদেরকে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আমরা সকাল থেকে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছি। আমাদেরকে কয়েক দফা জানানো হয়েছে যে দুপুর 2টার পর যে কোনো সময় তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে, অর্থাৎ এখন থেকে ঠিক যে কোনো মুহূর্তেই কিন্তু তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে। এবং আদালতে নিয়ে যাওয়ার পর গতকাল রাতে বিমানবন্দর থানায় যে মাদক মামলা হয়েছে ৫ জনের বিরুদ্ধে, সেই মামলায় তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এখন পর্যন্ত এই তথ্য আমাদের কাছে রয়েছে। এর পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ডিবি কার্যালয়ে এসেছিলেন। এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন গোয়েন্দা পুলিশের, তাদের সাথে তিনি একটি বৈঠক করেছেন, অর্থাৎ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমরা জানতে চেয়েছিলাম তিনি কেন ডিবি কার্যালয়ে এসেছেন, তাকে কি ডাকা হয়েছিল কিনা, বা তিনি নিজেই ইচ্ছাকৃতভাবে ডিবি কার্যালয়ে এসেছেন কিনা। তিনি মিশা সওদাগর আমাদেরকে জানিয়েছেন যে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন, যেহেতু গতকালকের যে ঘটনা, মামলা হওয়ার পরপরই ডিবির পক্ষ থেকে যে 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, সে কারণে কিন্তু তারা পুলিশকে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন। এবং শিল্পী সমিতি পরিমণির পাশে রয়েছেন, অর্থাৎ যে কোনো ঘটনায় শুধু চিত্রনায়িকা পরিমণি নয়, চলচ্চিত্র অঙ্গনের যে কারো পক্ষে কিন্তু তারা অবস্থান নেবেন এবং তার পাশে আছেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এও জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পেরেছেন, এই বিষয়টিকে তিনি প্রশংসা করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং এও জানিয়েছেন যে সেদিন রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে আসলে মূল কারণ কি সেটির চুলচেরা বিশ্লেষণ করে তদন্তের দাবি করেছেন। দোষী সাব্যস্ত যারা হবেন, অর্থাৎ আদালতের মাধ্যমে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং পরিমণি যেন এই ঘটনায় ন্যায় বিচার পান, সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। মিশা সওদাগর যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন কিছুক্ষণ আগে, তাতে আমরা জানতে চেয়েছিলাম যে পরিমণি সেদিন রাতে বনানী থানায় গিয়েছিলেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। তাকে তিনি জানিয়েছেন যে কোনো রকমের সহায়তা তিনি পাননি। এই বিষয়টি মিশা সওদাগর অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে শিল্পী সমিতির যিনি সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান, তার সাথে মূলত কথা বলেছিলেন এবং সভাপতি মিশা সওদাগর সেদিন ছিলেন না, পরে জায়েদ খান তিনি সেটিকে জানিয়েছিলেন। অর্থাৎ এখন তিনি যেটি পরিষ্কার করেছেন যে শিল্পী সমিতি তার পাশে রয়েছেন, যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তাজনীন, রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার বুলবুল রেজা। আষাঢ়ের প্রথম দিন, বর্ষা বর্ষা উৎসবের খবর জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। লকডাউনেও সীমান্তবর্তী জেলায় কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই বেশি আক্রান্ত এলাকাগুলোতে লকডাউন দেওয়া হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন 12 জন, আর খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন 10 জন। এদিন নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্তের হার কুড়িগ্রামে 65.52%। রাজশাহীতে শয্যা সংকট চরমে, তাই চিকিৎসা চলছে মেঝেতেই। অধিকাংশ জেলায় মানুষ পাচ্ছেন না স্বাস্থ্যবিধি, ফলে দিন দিন বাড়ছে শনাক্তের হারের পাশাপাশি মৃত্যুর মিছিল। রাজশাহী মেডিকেলে নতুন করে চাঁপাইনবাবগঞ্জের 7 জন, রাজশাহীর 3 জন, নাটোরের 1 জন ও নওগাঁর 1 জন মারা গেছেন। শয্যা সংখ্যা 271 হলেও ভর্তি আছেন 325 জন। 24 ঘন্টায় 353টি নমুনা পরীক্ষায় 111 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 31.5%। গতকালকে রাত্রে যথেষ্ট পরিমাণ চাপ ছিল, অনেকগুলো ভর্তি হয়েছে, অনেকগুলোকে ফেরত দেওয়া, যাদের নর্মাল ছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, আর বেশিরভাগগুলোই ভর্তি নেওয়া হয়েছে, কিন্তু বেড তো সে পরিমাণ নাই। আসলে যেসব রোগীগুলো আসছে এখন সবারই আইসিইউ লাগতেছে, সবারই অক্সিজেন প্রয়োজন এবং এত পরিমাণে অক্সিজেন প্রয়োজন
যাতে এখানে মেকআপ দিতে পারতেছে না। খুলনা মেডিকেলে মারা গেছেন 4 জন, এর মধ্যে খুলনায় 2, নড়াইল ও বাগেরহাটে 1 জন করে। রোগীর চাপ সামলাতে খুলনা মেডিকেলে নতুন করোনা ইউনিটের চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এখন হার 30%। খুলনার এই হাসপাতালটি, সদর হাসপাতালটি, যেহেতু এটি অন্য 2টা একসাথে চালানো সম্ভব না, সুতরাং খালি করে আপাতত এখানকার রোগীগুলো মেডিকেল কলেজে সার্ভিস দিবে এই শর্তে আমরা এটিকে খালি করছি। আমরা আশা করছি আগামী সপ্তাহের শুরুতে আমরা এখানে 70টি বেড চালু করে করোনা ডেডিকেটেড হাসপাতালের মেডিকেল কলেজের সার্ভিসটির কিছুটা হলেও আমরা এখানে কাজ করতে পারবো। করোনার আরেক হটস্পট সীমান্ত জেলা সাতক্ষীরা। করোনা রোগী বেড়ে যাওয়ায় সদর হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। এখানে মারা গেছেন 3 জন, আর হার 49%। দেখা যাচ্ছে যে আমাদের টেস্টের রিপোর্ট কিন্তু গত 7 দিন অথবা 10 দিন ধরেই কিন্তু প্রায় 50%-এর আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে। আসলে এটার জন্য, এটা প্রতিরোধ করার জন্য কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছিল, সর্বাত্মক লকডাউন। যশোরে মারা গেছেন 3 জন। 24 ঘন্টায় 528টি নমুনা পরীক্ষায় শনাক্ত 249 জন। শনাক্তের হার 47.2%। তাদের মধ্যে 15 জন ভারত ফেরত। নিয়ন্ত্রণে 2 পৌরসভায় চলছে লকডাউন। আসলে আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, কারণ এই জেলায় গতকালকেও 3 জন মারা গেছেন, আজকেও 3 জন মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যুর হার প্রতিদিন বাড়ছে। ঠাকুরগাঁওয়ে নতুন করে মারা গেছেন 1 জন। রোগীদের সেবা দিতে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমণ রোধে কুড়িগ্রাম পৌরসভার 2, 3 ও 7 নম্বর ওয়ার্ড ও সীমান্তবর্তী 3টি গ্রামে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। 24 ঘন্টায় 29টি নমুনা পরীক্ষায় 19 জন শনাক্ত, হার 65.52%। দিনাজপুর সদরে আজ থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। জেলায় সর্বশেষ সংক্রমণের হার 32.5%। সেটার প্রতি সম্মান প্রদর্শন করে আসলে আমি আশা করব যে সাধারণ জনগণ যাতে সেটা সাড়া দিয়ে তারা গড়ে থাকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভায় বিকেল 5টা থেকে সকাল 6টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। 24 ঘন্টায় 309টি নমুনা পরীক্ষায় আক্রান্ত 69 জন। চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় শুরু হয়েছে 14 দিনের লকডাউন। শনাক্তের হার 47.16%। এছাড়া নওগাঁয় সংক্রমণের হার 27%, ঝিনাইদহে 56.7% ও কুষ্টিয়ায় 31.1%। আহসানুল করিম, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রাকিবুল হাসান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী শফিকুল আলম। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, তাজমিন, করোনা শনাক্ত এবং আক্রান্তের হার, হাসপাতালে ভর্তি এবং করোনায় মৃতর যে অবস্থা, সেটি সবকিছু আসলে ঊর্ধ্বগতিতে যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এটা অব্যাহত আছে। গেল 1 সপ্তাহ থেকে আমরা যেটি খেয়াল করছি যে আসলে হাসপাতালের ভর্তির সংখ্যা বাড়ছে, এবং এর পাশাপাশি যে প্রত্যেক দিন যে টেস্ট হচ্ছে 2টি PCR ল্যাব এবং অ্যান্টিজেন টেস্টে, সেইগুলো নিয়ে কিন্তু আসলে সংখ্যাটা অনেক বাড়তি রয়েছে। যদিও আমরা গেল 3 দিন থেকে দেখছি রাজশাহীর তুলনায় চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত যারা ভর্তি আছেন তাদের মৃতের হারটি অনেক বেশি। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে 12 জন মারা গেছে, তার মধ্যে 8 জনই আসলে করোনা পজিটিভ ছিল, বাকিরা 3 জন উপসর্গ নিয়ে এবং 1 জন নেগেটিভ হওয়ার পরেও তিনি মারা গেছেন। এবং এই মৃতদের মধ্যে রাজশাহীর 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 7 জন এবং নাটোরের 1 জন এবং নওগাঁর 1 জন আছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেই কথাটি আমাদেরকে বলছেন, গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 58 জন, আর আজকে সকাল থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা জরুরি বিভাগে যে তথ্যটি নিয়েছি, সেখানে 14 জন রোগী ভর্তি হয়েছেন। আপনারা দেখছেন, যেহেতু রাজশাহীতে লকডাউন চলছে, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অনেকেই কিন্তু আসলে আসার ক্ষেত্রে খানিকটা সমস্যায় পড়ছেন, যার কারণে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন অনেকে নিজেরা ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে তারা কিন্তু আসছেন, এবং যতজন আসছেন তার অধিকাংশ জনকেই আমরা দেখছি করোনা আক্রান্ত, করোনা শনাক্ত এবং উপসর্গ নিয়ে কিন্তু অনেকে এসেছেন। জরুরি বিভাগে যারা ভর্তি নিচ্ছেন তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে এর অধিকাংশই যেহেতু আসলে অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে তাদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 30টি ICU বেড রয়েছে, যার মধ্যে কিন্তু 20টি আসলে ডেডিকেটেড করা করোনা রোগীদের জন্য, এবং এভাবেই করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও অক্সিজেন সরবরাহ বাড়াচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। রাজশাহী করোনা পরিস্থিতি ছিল এটি। সর্বশেষ শুনবো চট্টগ্রামে, সেখানে আছে সহকর্মী শফিক।
রাকিব, আজকে চট্টগ্রামে 157 জন করোনা আক্রান্ত হয়েছেন, যদিও কোনো মৃত্যু নাই। যদিও গতকাল 225 জন আক্রান্ত হয়েছিলেন। গতকাল শতাংশের আক্রান্তের হার ছিল 24%, আজকে সেটি নেমে 16%। তবে উদ্বেগ উৎকণ্ঠার কারণ হলো সেটি হলো রাজশাহী বা সীমান্তবর্তী যে জেলাগুলো উপজেলাগুলো আছে সেগুলোর পর গতকালকে কিন্তু চট্টগ্রামে প্রথমে কিন্তু ভারতীয় ধরন বা ভেরিয়েন্ট পাওয়া গেছে। এটা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল কিন্তু প্রায় 42টি নমুনা পরীক্ষা করে সেখানে 2টিতে ভেরিয়েন্ট পাওয়া যায় ভারতীয়, এবং একজন ফটিকছড়ি আরেকজন হচ্ছে চট্টগ্রামের শহরের। কিন্তু চট্টগ্রাম শহরে যে ব্যক্তি বা ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে তিনি নিখোঁজ বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এটি তো অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে, কারণ সে যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে তার থেকে অন্যরা আক্রান্ত হতে পারে। তবে আমরা সিভিল সার্জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি বলেছি, তারা বলতে কিছুটা ঝুঁকির মধ্যে আছে চট্টগ্রাম, যেহেতু চট্টগ্রামে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডের সাথে কথা বলেছেন এস এম কবিরের সাথে, তিনি হুমায়ুন কবির সাথে তিনি বলেছেন যে তার এখানে প্রায় 300 শয্যা বেড খালি রয়েছে, অর্থাৎ প্রস্তুত আছে, যদিও 150 জন রুগী আছে এবং আইসিইউ রয়েছে 10টি, এবং তিনি বললেন যে এখানে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে, হাই ফ্লু কারেন্ট নাজুলা রয়েছে এবং সব ধরনের ব্যবস্থা রয়েছে। এবং সিভিল সার্জন যেটি বললেন তিনি বললেন পুরো চট্টগ্রামে প্রায় 1600 বেড রেডি করা প্রস্তুত আছে, এবং বিভিন্ন সেন্ট্রাল অক্সিজেন থেকে শুরু করে যা সব কিছু প্রস্তুত আছে বলে তিনি জানিয়েছেন। তো চট্টগ্রামে এই পর্যন্ত কিন্তু আক্রান্ত প্রায় 55,000 পেরিয়ে গেছে এবং মৃত্যু হয়েছে প্রায় 643 জনের মতো, যদিও আজকে কোনো মৃত্যু হয়নি। তো সবচেয়ে দুঃখ এবং সবচেয়ে উদ্বেগ উৎকণ্ঠার বিষয় হচ্ছে চট্টগ্রামে কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। এটা নিয়ে গতকাল থেকে মানুষের মধ্যে আমরা কথা বলতে শুনেছিলাম, তাদের মধ্যে এক ধরনের ভয় ভীতি কাজ করছে, এবং তারা বলছেন যে আসলে যেহেতু ভারতের যে ভেরিয়েন্ট যেটি বিশ্বব্যাপী যে ভারতের যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই জন্য তাদের মধ্যে এক ধরনের ভয় ভীতি আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাজিন। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম, এবং তার আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা তা করোনা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া মাদ্রাসায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ শেষে তিনি আরও জানান, সংক্রমণ না কমলে স্কুল খুলছে না। চীন থেকে আসা টিকা মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব যে সব রকম বিকল্প আমরা চিন্তা করছি। এসএসসি এইচএসসি সেটি নিয়েও যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে পরীক্ষার বিকল্প কি হতে পারে, কি বিকল্প মূল্যায়ন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি সেগুলো নিয়েও আমরা কাজ করছি। সীমান্ত জেলাগুলোর পাশাপাশি রাজধানী সহ দেশের প্রায় সব প্রান্তে করোনা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতেও। এখনই লাগাম টানতে না পারলে স্বাস্থ্য ব্যবস্থার ধাক্কা সামলানো কঠিন হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিস্থিতি গত মার্চ এপ্রিলের মতো ভয়ানক নয়, তবে হাসপাতালের চিত্র ক্রমেই খারাপ হচ্ছে। গত মাসে যেখানে ভর্তি রোগী ছিল 135 জন, এখন সে সংখ্যা ঠেকেছে 250-তে। বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত বাড়ায় সীমান্তবর্তী জেলাগুলো ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে হু হু করে বাড়ছে সংক্রমণ। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 13-14% আটকে থাকছে। সে হার ঢাকায় 4% থেকে লাফিয়ে এখন 7.5%। গত 3 থেকে 4 দিন আগে কিন্তু ঢাকায় সংক্রমণের হার ছিল 3%-এর কিছু বেশি। গতকালকে কিন্তু সেটা 7% প্লাস। এটা আগে আমাদের প্রেডিকশন ছিল, সুতরাং রোগী বাড়বে আমাদের। বিশেষজ্ঞরা মনে করেন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ধীরগতি কোভিড পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই তৃতীয় ওয়েভ সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে, এটাই হচ্ছে এক্সপেক্টেড। কি পরিমাণ মৃত্যু বা কেস হচ্ছে বা মৃত্যু হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা দেখতেছে এটা অনলি টিপ অফ দ্য আইসবার্গ। এই জন্য অনেক বেশি সংক্রমণ হচ্ছে, অনেক বেশি আমাদের তো টেস্টের অভাবে প্রতিকূলতার কারণে আমরা জানতে পারছি না। শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালো প্রতিষ্ঠানটি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি, সংক্রমণ
যে চেইনটি আছে সে শিকলটিকে ভেঙে দেওয়ার জন্য যে পরামর্শগুলো জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের দিয়েছেন সেগুলো যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু পরিস্থিতিটি নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি জনসাধারণের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ধরে সিন্ডিকেটের কবলে পড়ে আছে অ্যাম্বুলেন্স সেবা। দেশের অন্যান্য হাসপাতাল তো আছেই, তবে ঢাকা মেডিকেলে এই পরিস্থিতি প্রকট। সিন্ডিকেটের ছত্রছায়ায় রোগী ও স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া। কেউ ইচ্ছে করলেই ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সে কম টাকায় সেবা নিতে পারছেন না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সব চালককে অ্যাপসের নিয়ন্ত্রণে আনার কথা ভাবছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। রোগী নিয়ে ঢাকার বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে প্রবেশ করতে না করতেই বের হবার তাড়া। অন্য কোনো জেলা থেকে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী বহন করার কোনো সুযোগই নেই। পার্টির ছায় যে একটু পরে দিয়ে বেড়াটা, আর এখানে তো আমরা দাঁড়াতে পারি না। আমরা রোগীগুলো ঠিকমতো নামাইতে পারি না এবং করতে হয়, যার কারণে আমাদের পিড়াপিড়ি পড়তে হয়। বাইরে থেকে আসা চালকদের অভিযোগ, এখানকার সিন্ডিকেটের চাপে খালি গাড়ি নিয়েই ফিরতে হয় তাদের। আর এই সুযোগে রোগীদের কাছে ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন সিন্ডিকেটের সদস্যরা। অন্য রোগী তো নেই না, অন্য গাড়ি আছে, ওরা যায় ঝামেলা করে। আমি কে করবো ঝগড়া, ওরা রোগী দেয় না, বাধা দেয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন ঢাকা মেডিকেল প্রাঙ্গণে থাকা চালক মালিকরা। একবার জিজ্ঞেস করেন যে এখন টানতে পারে কিনা। যারা বাইরে থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের এখানে কোনো বাইরের গাড়ি আটক করা হয় না। যারা বাইরে আর আপনি ভেতরে কিভাবে? আমরা তো এখানে সবাই ভিতরে ব্যবসা করতেছি। তবে ভুক্তভোগী রোগী স্বজনদের ভাষ্য মতে সিন্ডিকেটের কবলে পড়েই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। সিন্ডিকেট নিয়ে কথা বলতেও ভয় পান অনেকেই। স্বাধীনতা কথা বলি, নিরাপত্তা দিবে কে? আপনি দিবেন? এখন আমার মনে হয় যে সিন্ডিকেট আসছে সম্ভবত, নাহলে একটা ওয়ার্ডে যদি একটা রোগী মারা যায় তাহলে কেউ ওয়ার্ডে যায় কেন? অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট ভাঙতে এবার অ্যাপস ভিত্তিক সেবা চালুর উদ্যোগ নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ওইখানে একটা প্রতারক চক্র কাজ করে, সিন্ডিকেট বলা হয়, কাজ করে। সেটাকে আমরা কিন্তু একটা অ্যাপসের আন্ডারে অলরেডি কাজ শুরু করেছি, অ্যাপস তৈরি করছি আমরা। যারা আসলেই নিতে চায় সার্ভিস, তারা যেন এই অ্যাপসের মাধ্যমে আসে এবং এই জায়গায় তখন আর কোনো সমস্যা না। সংশ্লিষ্টরা বলছেন শুধু অ্যাপসই নয়, সিন্ডিকেট ভাঙতে প্রয়োজন আরও কার্যকর পদক্ষেপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট 2-1 দিন কিংবা 2-1 বছরের নয়, বছরের পর বছর ধরে চলে আসা এই সিন্ডিকেটের কবলে পড়ে আছে রোগী, স্বজন, এমনকি অ্যাম্বুলেন্সের চালক মালিকরাও। এতদিন পরে হলেও সিন্ডিকেট রোধে অ্যাপ ভিত্তিক যে সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, এখন দেখার বিষয় তা কতটা কার্যকর হয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, ছুটির দিনে পণ্য ডেলিভারিতে আমদানিকারকদের অনীহায় চট্টগ্রাম বন্দরে বাড়ছে জটিলতা। সপ্তাহে 4 দিনের চাপে যানজট নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। রাজধানীর কামরাঙ্গীর চরের আদি বুড়িগঙ্গা চ্যানেলের কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা দখল করা 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা থাকলেও মাত্র 8 থেকে 10টি স্থাপনা ভেঙে অভিযান বন্ধ করে দেয় ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। যদিও হাইকোর্ট থেকে যে রায়ে মঙ্গলবার উচ্ছেদে গিয়েছিল সংস্থা দুটি, তাতে ওই এলাকার মোট 74টি স্থাপনা উচ্ছেদ করে আদি বুড়িগঙ্গার একটি অংশ দখলমুক্ত করার কথা ছিল, কিন্তু দুপুর 2টার আগেই অভিযান বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসন জানায়, বৃষ্টি ও মানবিক দিক বিবেচনা করে দখলদারদের সময় দেয়া হয়েছে। আর উচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট কিংবা কর্মকর্তারা। মহামান্য হাইকোর্ট আমাদেরকে 20 জুনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন। 74টি অবৈধ স্থাপনা রয়েছে। কাগজপত্র দেখার সুযোগ তো আমাদের নেই, যেহেতু আমরা মহামান্য হাইকোর্টের আদেশ পালন করছি। কারো যদি কোনো বক্তব্য কিংবা দাবি থাকে, তারা আদালতে যোগাযোগ করে তারা তাদের বক্তব্য প্রদান করবেন। পিলার দেখে আমরা ওভাবে উচ্ছেদ করবো আর কি। শুরুতে চাকরির অফার, পরে কোম্পানির ডিলারশিপের প্রলোভন। 3 লাখ টাকা জামানতে ডিলারশিপ নেয়ার পর শুরু হয় টালবাহানা। কিছুদিন পর নতুন কোম্পানি খুলে একই ফাঁদ। এভাবে গেল 7 মাসে প্রায় 7.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রাজধানী থেকে চক্রের 5 সদস্যকে গ্রেফতারের পর
পুলিশ বলছে ঢাকার বাইরের বেকাররাই মূল টার্গেট। চলতি বছরের শুরুতে রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টরে এই ভবনটির 5ম তলায় জোনাক ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। দেয়া হয় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ প্রত্যাশীদের অফার লেটার দেওয়ার সময় কোম্পানির ডিলারশিপেরও প্রস্তাব দেওয়া হয়। আগ্রহীদের কাছ থেকে জামানত হিসেবে নেওয়া হয় 3 থেকে 10 লাখ টাকা। চুক্তি অনুযায়ী প্রথম দফায় কিছু পণ্য সরবরাহ করা হয়। হঠাৎ একদিন অফিসে তালা, দামি আসবাবপত্র আর কয়েক মাসের অফিস ভাড়া বকেয়া রেখেই চম্পট কথিত প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। অনেক লোকজন আসে, টাকা পাবে 5 লাখ 2 লাখ। তদন্তে নেবে পুলিশ সন্ধান পায় চক্রটি একই কায়দায় রাজধানীর মোহাম্মদপুরে ও কামরাঙ্গীরচরে ডেল্টা মডার্ন ন্যাচারাল ফুড অ্যান্ড বেভারেজ, পল্লবী এলাকায় ইউনিয়ন সুপার অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ নামে কোম্পানি খুলে প্রতারণা করেছে। উত্তর আমাদের অফিস ছিল, এটাও 3-4 মাস চলছিল। হ্যাঁ, এখানে সুমন সরকার চেয়ারম্যান, তার ম্যানেজিং ডাইরেক্টর, আমরা ছিলাম ডাইরেক্টর হিসেবে। রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে নিজস্ব কোনো পণ্য না থাকলেও ডিলারদের বিশ্বস্ততা অর্জনে বাজার থেকে নিম্নমানের পণ্য কিনে কোম্পানির মোড়কে পৌঁছে দেওয়া হতো তাদের কাছে। বিভিন্ন বিভাগীয় শহরে তাদেরকে ডিলারশিপ দিবেন এবং এর মাধ্যমে তাদের কাছ থেকে নগদ টাকা অ্যাকাউন্টে নিয়ে নেন এবং তাদেরকে কিছু অল্প মালামাল দিয়ে দেন এবং তাদেরকে বলেন যে তোমরা ওখানে গিয়ে গোডাউন ভাড়া করো, পরবর্তীতে আমরা মালামাল পাঠিয়ে দিচ্ছি। গেল 7 মাসে প্রতারণার মাধ্যমে 7.5 কোটি টাকা আত্মসাতের তথ্য পেয়েছে পুলিশ। 3 মাসে 4 কোটি টাকা এবং উত্তরা এলাকায় 4 মাসে 3 কোটি টাকা সহ ব্যাপক টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছেন। চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এজেন্সিগুলো কোনো অনিয়ম করলে সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে পাশ হলো হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল 2021। প্রয়োজনে এজেন্সির নিবন্ধনও বাতিলের বিধান রাখা হয়েছে। এতে অনিয়ম কমে আসার পাশাপাশি হজ যাত্রীদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাব উত্থাপন করতে পারেন। হজের ব্যবস্থাপনা অনিয়ম আর ভোগান্তি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে গেল 4 এপ্রিল সংসদে তোলা হয় হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল 2021। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিলে হজ ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটি গঠন করার কথা বলা হয়। এছাড়া হজ ও ওমরাহ এজেন্সিকে বিভিন্ন শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। আরও বলা হয়, হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ সৌদিতে গিয়ে যদি প্রতারিত হন, ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য হবে। বিচার হবে দেশের আইন অনুযায়ী। 50 লক্ষ টাকা সবাইকে করতে হবে সেই কথা কিন্তু উল্লেখ নাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজে দেখেছেন, অনধিক 50 লক্ষ, যে যেমন ধরনের কার্যক্রম করবে তাকে তেমন ধরনের আপনার সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা বিধিতে সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর 20 লক্ষ টাকা যেটা, সেটাও আপনার যেটা দরকার ততটুকুই কিন্তু তার জন্য শাস্তি হবে। নিবন্ধন পেতে হলে হজ এজেন্সিকে 3 বছর আর ওমরাহ এজেন্সিকে 2 বছরের ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। হজ এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি জরিমানাও হবে। এছাড়া জামানত বাজেয়াপ্ত ও তিরস্কৃত করার শাস্তিও আছে বিলে। কোনো এজেন্সি পরপর 2 বার তিরস্কৃত হলে নিবন্ধন 2 বছরের জন্য স্থগিত করা হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ সুচারুভাবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ সফর করে যাওয়া প্রত্যেক সরকার ও রাষ্ট্রপ্রধান এসএসএফের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। সকালে বিশেষ নিরাপত্তা বাহিনীর 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 1986 সালের 15ই জুন রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স হিসেবে যাত্রা শুরু করেছিলেন চৌকস একদল কর্মকর্তা। 91 সালে যার নাম পাল্টে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। দায়িত্বের পরিধি বেড়ে তারা নিরাপত্তা দেয়া শুরু করেন প্রধানমন্ত্রীকেও। সেই থেকে রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাষ্ট্র ঘোষিত বিদেশি অতিথিদের নিরাপত্তায়। জনসভার মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে আধুনিক ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এসএসএফ কর্মকর্তারাই দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করে থাকেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের।
যখনই যে এসেছেন। যাত্রা শুরুর পর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পার করছে এসএসএফ। দিনটি উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমবেত কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আমাদের একটা লক্ষ্য। তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যেও ঝুঁকি মোকাবেলা করে নিরাপত্তায় দক্ষতার প্রমাণ দিয়েছে এসএসএফ। এই সময়টা একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব, খুব বড় একটা আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই সময় এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আধুনিক এই সমন্বিত বাহিনী বিশ্বে প্রশংসা কুড়িয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। যখনই যে এসেছেন এবং আমাদের এসএসএফের সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যে প্রত্যেকেই প্রশংসা করেছেন এবং সকলেই দক্ষতা এবং তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছে। এর আগে রীতি অনুযায়ী বর্ষার প্রথম দিনে সহযোগী সংগঠন কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ করেন সরকার প্রধান। আহ্বান জানান সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর। সবুজ শ্যামল বাংলাদেশ আরো সবুজ হোক, আরো সুন্দর হোক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, জুলাইয়ের মধ্যে ৭০ নাগরিককে টিকা দিতে চায় যুক্তরাষ্ট্র। প্রবাসীদের জোর তৎপরতায় শিগগিরই বাংলাদেশের কাঙ্ক্ষিত টিকা পাওয়ার আশা। আমদানি পণ্যের ডেলিভারির ধীর গতি চট্টগ্রাম বন্দরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের শুক্র, শনি, রোববার গড়পড়তা আর বাকি 4 দিন ডেলিভারি তুলনামূলক বেশি থাকায় যানজট নিয়ন্ত্রণে চরম বেকায়দায় পড়ছে পুলিশের ট্রাফিক বিভাগ। এ অবস্থায় প্রতিদিনই সমান অনুপাতে পণ্য ডেলিভারি নিতে আমদানিকারকদের অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে সপ্তাহের সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার করে ৪,৫০০-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো প্রায় তা ৫,৫০০ পর্যন্ত ছাড়িয়ে যায়। কিন্তু নানা জটিলতায় সপ্তাহের বাকি 3 দিন তা অর্ধেকে নেমে আসে। শুক্র, শনি এবং রবিবার কন্টেনারের টোটাল অবস্থাটা পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে এই 3 দিন যদি অন্যান্য দিনের মতো ডেলিভারি যায় তাহলে চট্টগ্রাম বন্দরের কন্টেনারের অবস্থান অনেক বেশি ভালো হয়। একে তো বন্দরের পুরো এলাকা জুড়ে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ, যে কারণে সড়কগুলো এমনিতেই সংকুচিত। এর মাঝে সপ্তাহের বাকি 4 দিন হাজার হাজার কন্টেনারবাহী লরি, কাভার্ড ভ্যানের চাপে সৃষ্টি হয় অসহনীয় যানজটের। নর্মাল সময় আমাদের দেখা যায় যে রাস্তাটা আমরা 30 মিনিটসে পার করি, তখন জায়গাতে আমাদের দ্বিগুণ সময় লাগে, কোনো সময় 4 গুণ সময় লাগে, 2 ঘন্টা মানুষ রাস্তায় যানজটে আটকে থাকে। এই অবস্থায় সপ্তাহের বন্ধের দিনগুলিতে ডেলিভারি বেশি পরিমাণে নেওয়ার জন্য আমদানিকারকদের একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু ব্যাংক খোলা রাখার পাশাপাশি আমদানিকারকরা এগিয়ে না আসলে পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা পে অর্ডার ডিউটি জমা দিই রোববার, আমরা সোমবারে ডেলিভারি নিই। এই ক্ষেত্রে ব্যাংক খোলার বিকল্প নেই এবং আমদানিকারকদের ইচ্ছাটা হচ্ছে থাকতে হবে যে শুক্র শনিবার সে ডেলিভারি নেবে। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী প্রতি 24 ঘন্টায় 7 থেকে 8,000-এর বেশি ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে প্রবেশের সুযোগ পায়। এর বাইরে বন্দর কেন্দ্রিক সড়কগুলো হয়ে বিমানবন্দর রুট দিয়ে আরও প্রায় 25,000 যানবাহন চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। চীনের বাড়তে থাকা সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ নেতারা। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক শেষে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে চীনের সামরিক মহড়া এবং আফ্রিকায় চীনের সামরিক ঘাঁটি গড়ার মতো কর্মকাণ্ড উদ্বেগজনক। তিনি বলেন, চীন তাদের কোনো প্রতিপক্ষ নয় এবং নতুন কোনো শীতল যুদ্ধে জড়াতে চান না তারা। তবে দেশটির এ ধরনের উত্থান নিরাপত্তা নিয়ে যে চ্যালেঞ্জ তৈরি করছে তা মোকাবেলায় জোটের নেতাদের এক হওয়ারও আহ্বান জানান তিনি। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই 70% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে অন্তত 1 ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
আর প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে টিকা দিতে বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছেন। তারা বলছেন দ্রুতই এই টিকা মিলবে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সবাইকে টিকার আওতায় আনতে অঙ্গরাজ্য ভেদে চলছে অভিনব প্রচারণা। টিকা নিলে পাওয়া যাচ্ছে নগদ অর্থ, গাড়ি, স্পোর্টস টিকিট, লাখ লাখ টাকার লটারি, বিনামূল্যে চাইল্ড কেয়ার সুবিধা, কর্মচারীদের বেতন সহ ছুটি, শিক্ষাবৃত্তি সহ নানা উপহার। এমনকি কোনো কোনো অঙ্গরাজ্যে টিকার বিনিময়ে দেয়া হচ্ছে বিয়ার, গাঁজা ও বন্দুকও। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নাগরিকরা টিকা নিলেই পুরস্কার হিসাবে পেতে পারেন বন্দুক। ওয়াশিংটন অঙ্গরাজ্যের মদ ও গাঁজা বিষয়ক বোর্ড ঘোষণা দিয়েছে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নিলে বিনামূল্যে তাদেরকে গাঁজা দেওয়া হবে। রয়েছে টিকা কেন্দ্রে যেতে ফ্রি যানবাহনের ব্যবস্থা। আর এভাবেই বিভিন্ন উপহার এর প্রলোভনে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে মার্কিন সরকার। এদিকে বাংলাদেশের টিকা সংকটে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও। বাইডেন প্রশাসনের কাছে আমরা কয়েকজনে লিখেছি যে আমাদের বাংলাদেশের জন্য যেন জেনারেস অ্যামাউন্ট অফ ভ্যাকসিন এখান থেকে দেওয়া হয়। ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির মেম্বার হিসেবে আমি আমাদের পার্টির প্রেসিডেন্টের কাছে আবেদন পাঠিয়েছি ইমেল, যাতে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা হয়। নিজ দেশের নাগরিকদের টিকা নিশ্চিতের পর যুক্তরাষ্ট্র এখন বিতরণের ঘোষণা দিয়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশসমূহে। এখন দেখার বিষয় কত দ্রুত এবং কত বেশি সংখ্যক টিকা বিতরণ শুরু হয় সেটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, করোনা, ক্যালিফোর্নিয়া। বিশ্বকাপ বাছাইয়ের খবর। নিজেদের শেষ ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইনজুরি ও কার্ড সমস্যায় জর্জরিত লাল সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 184, সে তুলনায় ওমান আছে 80তম স্থানে। শক্তিশালী প্রতিপক্ষ হলেও শেষটায় ভালো খেলে পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য অধিনায়ক তপু বর্মনের। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 11:10। কাতারে অনুশীলনে বাংলাদেশ দল ঘুরে ফিরেই সবার মনে 2019 সালের নভেম্বরে মাস্কটে ওমানের সঙ্গে প্রথম পর্বের ম্যাচের স্মৃতি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও পরে বাংলাদেশ 4 গোল হজম করে। দীর্ঘদিন পর আবারও সেই ওমানের মুখোমুখি হচ্ছে তপু বর্মনরা। সে ম্যাচে খেলা অনেকেই এবার নেই দলে। ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলদাতা বিপ্লু আহমেদও কার্ড সমস্যায় খেলতে পারবেন না। সে গোলের অনুপ্রেরণা সতীর্থদের মধ্যে কাজ করবে বলে মনে করেন বিপ্লু। ওই ম্যাচে আমি একটা গোলও করছিলাম, তো আমি মনে করি আমার ওই গোলটা আর কি আমাদের প্লেয়ারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ওমান ম্যাচে হারানোর আর কিছুই নেই বাংলাদেশের। আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের পর ভারতের কাছে 2-0 গোলের হারে এশিয়ান কাপের প্লে অফে খেলতে হবে জেএমইর দলকে। ম্যাচের আগে ইনজুরি ও কার্ড সমস্যায় বিপর্যস্ত বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া, বিপ্লু ও রহমত ছাড়াও ইনজুরিতে ছিটকে গেছেন মাসুক মিয়া, জনি ও সোহেল রানা। এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব তপুর কাঁধে। শেষটায় 1 পয়েন্ট নিয়ে হলেও দেশে ফেরার লক্ষ্য রক্ষণভাগের এই কান্ডারির। আমাদের সাথে কাজ করেছে, তাদেরকে কিভাবে আমরা আটকাবো এবং তাদের অপোজিটে আমরা কিভাবে অ্যাটাক করব, তো এই ব্যাপারগুলি আমরা মাঠে অনেক কাজ করেছি এবং আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়ার্ক যদি ভালো পারফর্ম করতে পারি অবশ্যই আমরা তাদের থেকে একটি পয়েন্ট নিতে পারবো। আক্রমণ ভাগে নির্ভরযোগ্য মতিন মিয়া, রক্ষণে তপুর সঙ্গে তারিক কাজী, রাফিরা আছেন আলো ছড়ানোর আশায়। গোলপোস্টের নিচে জেমির আস্থার প্রতীক আনিসুর রহমান জিকো। অভিজ্ঞদের সঙ্গে নতুনদের উপরই ভরসা রাখছেন কোচ জেমি। ম্যাচে জামালকে না পাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি, কিছুই করার নেই। অভিজ্ঞদের সঙ্গে নতুনদের উপর ভরসা করতেই হবে আমাদের। করোনা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছেন। সম্প্রতি নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে উদ্বোধন হলো বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লিগের আয়োজনে গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। বিপুল সংখ্যক বাংলাদেশি দর্শক খেলা উপভোগ করেন। নিউ জার্সি থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লিগের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। অতিথি ছিলেন প্যাটারসন ও প্রসপেক্ট পার্ক সিটির 2 মেয়র, প্যাটারসন সিটির কমিশনার ফরিদ উদ্দিন সহ স্থানীয় মূলধারার রাজনীতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পেনিংটন পার্ক মাঠে অনুষ্ঠিত খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনেকে আসেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে। তারা উভয় দলকে উৎসাহ যোগান। অনেকদিন পর করোনা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে তারা সবাই যেন খুব খুশি। আমাদের খুবই ভালো লাগছে, আমরা অনেক এনজয় করছি। আমরা করোনার পরে একটা ফার্স্ট আমাদের পাবলিক গ্যাদারিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার দর্শক এখানে উপস্থিত। আমরা এখন আমেরিকাতে কাজ কাম করার পাশাপাশি এখানে এখন খেলাধুলা, গান বাজনা সবকিছু আমরা ধরে রাখছি। উদ্বোধনী ম্যাচে এসআব এফসি 1-0 গোলে টুডোর এফসিকে হারায়। টুর্নামেন্টে 12টি দল অংশ নিচ্ছে। প্রতি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে 3টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে 25 সেপ্টেম্বর। করোনা কাটিয়ে যে যুক্তরাষ্ট্র স্বাভাবিক হয়ে উঠছে, নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের ফুটবল টুর্নামেন্টে বিপুল সংখ্যক বাংলাদেশিদের এই উপস্থিতি তারই সাক্ষ্য দিচ্ছে। এখন করোনা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তার ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই সবাই চাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্যাটারসন, নিউ জার্সি। বৃষ্টি মানেই বাঙালির মন কেমন করে ওঠা। কবিতায়, সাহিত্যে, গানে তো বটেই। বাঙালির নিত্যদিনের ভাবনার সঙ্গী বর্ষা। আষাঢ়ের প্রথম দিনটি তাই বিশেষ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বরণ করা হলো বর্ষাকে। করোনা মহামারীর দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে পরিবেশনার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। একজন শিল্পী হিসেবে গান গাইতে না পারা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারা, এটা সত্যি আসলে খুব কষ্টের, দুঃখের। সবকিছু মিলে আজকে খুব উৎসব, আমার কাছে খুব ভালো লাগছে। আমরা প্রতি বছর বর্ষাবরণ উৎসব করি এবং প্রতি বছরই আমরা ভিজতে ভিজতে নাচ করি। সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মদের বোতলটা এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল। আমার যখন থানায় গেছিলাম আমার পুরো ঠোঁট ফোলা এখান থেকে। ধর্ষণ হত্যা চেষ্টার বিচার চাইতে বনানী থানায় যান পরিমণি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট নাসির সহ 5 আসামিকে নেওয়া হচ্ছে আদালতে। পাশে থাকার আশ্বাস চলচ্চিত্র শিল্পী সমিতির। আঞ্চলিক লকডাউনে কমছে না সংক্রমণ। রাজশাহী ও খুলনা অঞ্চলে 22 জনের মৃত্যু। পরিস্থিতি বুঝেই এসএসসি এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা চ্যানেলে অবৈধ স্থাপনা উচ্ছেদে ধীর গতি। মাটি খোঁড়াখুড়ি করেই ফিরল ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।